দ্রুত বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ওয়াশিংটন ও দিল্লি, বললেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ক্ষমতার প্রভাব খাটিয়ে হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট ক্ষতিপূরণের দাবি ভুক্তভোগীদের। ঘোষণাপত্র নিয়ে কোনো ফাটল চায় না বিএনপি, ঐক্যমত্যের ভিত্তিতেই কর্মকৌশল দিতে চায় সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত, এমন মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি। ভারতীয় সংবাদ মাধ্যমে WION-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে। যুক্তরাষ্ট্র ভারত দুই দেশই শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায় বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ সহ যে কোনো দেশেই ধর্মীয় সংখ্যালঘুরা যাতে নির্যাতনের শিকার না হয় তার আহ্বান জানান তিনি। বৈশ্বিক অঙ্গনে ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার বিষয়টিও তুলে ধরেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। I think we have an opportunity. Both of us want to see democracy and democratic elections established in Bangladesh as soon as possible, and that can help Bangladesh open its next chapter. It's not about the past, it's about what we can do together, and India and the United States have never acted together around the world more closely than today. প্রেসিডেন্ট রিসোর্ট। কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইনের হোসেনপুর গ্রামে প্রায় ৩০ একর জায়গা জুড়ে দৃষ্টিনন্দন ৩ তারা মানের এই রিসোর্টটির মালিক ডিবির সাবেক প্রধান হারুন রশিদ। অভিযোগ রয়েছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থানীয়দের জায়গা দখল করে জমির মালিকদের ন্যায্য দাম না দিয়ে রিসোর্টটি করেছেন হারুন। এতদিন ভয়ে কথা না বললেও ক্ষতিগ্রস্তরা এখন তাদের জমি ফেরত চাইছেন। কেউ কেউ আবার ন্যায্য দামও দাবি করছেন। কিশোরগঞ্জ থেকে রুমন চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এলাকার অনেকেই আগে দল বেঁধে এই রিসোর্টটি দেখতে যেতেন। অনেক মানুষের ভিড় হতো এখানে। কিন্তু স্বর্ণ ব্যবসায়ী দিলীপ চৌধুরীর বাড়ি মিঠামইন সদরে হলেও মনের কষ্টে আগে কখনো রিসোর্টটি দেখতে যাননি। কারণ তার ১১০% কৃষিজমি বিলাসবহুল এই রিসোর্ট গ্রাস করেছে। সেখানে হয়েছে এই প্রেসিডেন্ট রিসোর্ট। ডিবির সাবেক প্রধান হারুন দিলীপের সঙ্গে কথা না বলেই জমি দখল করেন। পরে দেয়া হয় মাত্র ৫০,০০০ টাকা। পরিস্থিতি এমন ছিল যে এই টাকা ফেরত দিতে সাহস পাননি দিলীপ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বন্ধ হয়ে যায় রিসোর্টটি। এখন মাঝে মাঝে নিজের জমির সন্ধানে রিসোর্টে যান তিনি। উনি একদিন আমার বাসায় এসে রিসোর্টকে আমাকে ৫০,০০০ টাকা দিয়ে গেছেন, দাম দর করেন নাই, এইভাবে পড়ে রয়েছে। কিন্তু অনেকদিন যাবত ওনার পিছনে দেখা করতে পারি নাই ক্ষমতার বলে। শুধু দিলীপ চৌধুরী নন, হারুনের নিজ গ্রাম হোসেনপুরের সৌদি আরব প্রবাসী মানিক মিয়ার ৫.৫ একর, অষ্টগ্রামের মোশতাক আহমেদ কমলের প্রায় ১৮ একর কৃষি জমি সহ বেশ কিছু কৃষকের জমি রিসোর্টের জন্য দখলে নেওয়া হয়। শাহরিয়ার কাছে দেখা করার কথা বললে সে ইয়াতে ওই যে ভিকু দিয়ে মাটি পালাইছে, তাদের টাকা দেয় নাই। অসামাজিক কাজ করতে আসতো, ওই অসামাজিক কাজগুলো নিয়ে এলাকার মানুষ অনেক বিরোধ করে। ওই হারুন ডিবি প্রধান তার দাপটে তার পাওয়ারে এই প্রেসিডেন্ট রিসেট করছে এবং সাদা পুলিশ দিয়া বিএনপি নেতা কর্মী থেকে ধরে নিয়ে আসছে, টাকা নিচ্ছে, জমি নিচ্ছে। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর চালু হওয়া রিসোর্টের ২০টি দোতলা কটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ৪০টি কক্ষ। আছে রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, শিশুদের গেম জোন এবং ওয়াচ টাওয়ার। আছে রিসোর্ট এলাকার মাঝখানে বিশাল আয়তনের দিঘি, এর মাঝখানে হেলিপ্যাড। বিগত সরকারের মন্ত্রী, সচিব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিরা রিসোর্টে বেড়াতে আসতেন। এক একটি স্যুটের দৈনিক ভাড়া ৬,০০০ থেকে ২৮,০০০ টাকা। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমানে রিসোর্টটি বন্ধ রয়েছে। সেখানে এখন শুনশান নীরবতা। ২-৩ জন আসি এটা পরিষ্কার পরিচিত করে রাখি আর কি, যাতে আবর্জনাটা না হয়। আর চালু অবস্থা এটা 30-25 জন শ্রমিক আমরা খাতাম। জমি দখল সহ নানা অভিযোগের প্রেক্ষিতে ৯ ডিসেম্বর প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালায় এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স।
দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে, ওনাদের একটি টিম কিছুদিন আগেও এসেছিল এখানে, ফিল্ডে ওনারা ইনভেস্টিগেশন করে গিয়েছেন। স্থানীয়রা জানায় কাগজপত্রে রিসোর্টের মালিকানা হারুনুর রশিদের না থাকলেও প্রকৃত মালিক তিনি। এটি পরিচালনা করতেন তার ভাই ডাক্তার শাহরিয়ার। আর নাম কেন প্রেসিডেন্ট রিসোর্ট তা নিয়েও আছে নানা প্রশ্ন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যে ফাটল নয়, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখাই মূল উদ্দেশ্য। আর এই বিষয়ে সর্বাত্মক সহায়তার কথা জানিয়েছে জামাত ইসলামী। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে দ্রুতই দেওয়া হবে ঘোষণাপত্র। মাহতাব মিনহাজের সহায়তায় আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বৈঠক হবার কথা থাকলেও 6:30টার আগেই শেষ হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সর্বদলীয় বৈঠক। বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার যে ঐক্য তা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেদিকে নজর রাখতে হবে সবাইকে। ড্রাফট কমিটি করা দরকার, সেই ড্রাফট কমিটি এই ড্রাফটিংয়ের দায়িত্বের জায়গায় থাকবেন এবং রাজনৈতিক দলসহ সকল শ্রেণী পেশার অংশীজনদেরকে, শিক্ষার্থীরা তো থাকবেই, তাদের সকলের মতামতকে যুক্ত করে এটা প্রয়োজনীয় সময় নিয়ে এই যে দলিলটি এটা তৈরি করতে হবে। জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি। নিরীহ নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রস ফায়ারে নেওয়া হয়েছে। এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি। কোনো রাজনৈতিক দলের সাথে দূরত্ব সৃষ্টি না করে ঘোষণাপত্রের ঐতিহাসিক দলিল যেন সর্বজন স্বীকৃত হয়, সে বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন নেতারা। আমাদের দায় হচ্ছে উপকরণের ব্যাপারে একমত হওয়া এবং এবি পার্টির পক্ষ থেকে আমাদের কয়েকটা উপকরণ যেটা এই দলিলে থাকা উচিত বলে আমরা মনে করি। আরেকটি জাতীয় কমিটি বা একটি জাতীয় কমিশন গঠন করতে হবে। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই তৈরি হবে জুলাই ঘোষণাপত্র। আরও নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত, যে অটুট জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট গণহত্যাকারী সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, সেই ঐক্যের একটা ন্যারেটিভ সবাই ঐক্যবদ্ধভাবেই প্রণয়ন করতে পারবো। অপরদিকে ভালো কিছু পেতে দেশবাসীকে আরেকটু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। সকল রাজনৈতিক দলগোষ্ঠী ছিল, সেখানে এসেছি এবং আমাদের মতামত জানিয়েছি। এখানে প্রাণবন্ত আলোচনা হয়েছে, আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। বাংলাদেশের সকল জনগণকে বলবো, আপনারা আরও কিছু সময় ধৈর্য ধারণ করুন। বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয়, এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এর আগের সর্বদলীয় বৈঠকের উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঐক্যমতের ভিত্তিতে না হলেও 5 আগস্টের অবমাননা হবে। অন্তর্বর্তী সরকার যতদিন আছে ততদিন সবার ঐক্যমত্য নিয়েই চলবে বলেও এ সময় জানান ডক্টর ইউনূস। মেহেদী হাসানের রিপোর্ট। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতেই প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই সর্বদলীয় বৈঠক, যাতে অংশ নিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। শুরুতেই ডক্টর ইউনূস বলেন, এ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সবার ঐকমত্যের ভিত্তিতে। ঐকমত্যই 5 আগস্টের চেতনা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। কেউ বলে নাই যে তুমি অমুক তুমি অমুক। এই যে তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে, এটা পরিষ্কার। এটা না করলে এটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা 5 জুলাই সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে। তার সরকার সবসময় এই ঐকমত্যকেই গুরুত্ব দেবে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকবো। আমরা একতাবদ্ধভাবে আছি, কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5 আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। জাতীয় ঐক্য ধরে রাখতে পারলে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বাড়বে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। দেশের জন্য ভালো,
আন্তর্জাতিকভাবে অনেক ভালো। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের মালিকাধীন 24টি কোম্পানির 32 কোটি 10 লাখের বেশি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের মূল্য 3.5 কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, এস আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন 24টি কোম্পানিতে তাদের 32 কোটি 10 লাখ 19,478টি শেয়ার রয়েছে। এসব শেয়ারের অভিহিত মূল্যের পরিমাণ 3,563 কোটি 84 লাখ 21,300 টাকা। এস আলম পরিবারের সদস্যরা এসব শেয়ার হস্তান্তরের চেষ্টা করছেন বলে দুদক অনুসন্ধানে জানতে পেরেছে। ন্যায় বিচারের স্বার্থে এসব শেয়ার অবরুদ্ধ করার প্রয়োজন। আদালত শুনানি নিয়ে এসব শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন। 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন কারামুক্ত বাবর। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 28 মে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। 10 ট্রাক অস্ত্র মামলা সহ সব মামলায় খালাস ও জামিন পাওয়ায় বৃহস্পতিবার মুক্তি পান সাবেক বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। আমরা আসলে এতটাই আনন্দে আত্মপূর্ণ আজকে, যেটা আমাদের ভাষায় প্রকাশ করার মতো না। তার উন্নয়নের জন্য মানুষ, তার জন্য যদি লোক জীবন দিতে হয়, শত শত লোক জীবন দিতে প্রস্তুত। মুক্তির পর বাবরকে হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। পরে সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যান তিনি। বিএনপির সিনিয়র নেতারা তখন তার সঙ্গে ছিলেন। এ সময় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। লুৎফুজ্জামান বাবর এবং তার মতো আরও যারা আমাদের নেতা কর্মী ভবিষ্যতে যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভকারীরা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রাজধানীর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজীব ভাস্কর্যের সামনে অবস্থান নেয় সংক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন একদল বিক্ষোভকারী। সেখানে থেকে দোয়েল চত্বর হয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। আগে থেকেই সেখানে ব্যারিকেড দিয়েছিল পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দিতে জলকামান ব্যবহার করে পুলিশ। 2টি সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে তারা। আগেকার পুলিশ এবং 24-এর পরবর্তীতে এই পুলিশ পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। আজকে এই পর্যন্ত দেখেছি আমরা 6 জনকে রিকশা দিয়ে হসপিটালে নিয়ে গেছি। কয়েক মিনিট ধরে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দফায় দফায় লাঠিচার্জ করে। আপনারা জানেন যে আমাদের মিছিল এখান থেকে তারা লাঠিচার্জ করে মিছিলটাকে এখানে ফেরত দিয়েছে এবং পরবর্তীতে আবার যখন আমরা মিছিল নিয়ে সামনে যাচ্ছি তখন আবার তারা পুনরায় লাঠিচার্জ করেছে। আমরা প্রশ্ন হচ্ছে আমরা কি এখানে যৌক্তিক আন্দোলন নিয়ে নামিনি? গতকালকে আমাদের বন্ধুদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের যারা ইন্ধনদাতা ছিল, আমরা তো ধরে নিচ্ছি আজকে রাষ্ট্রীয় বাহিনী সেই ইন্ধনদাতা। একই কর্মকাণ্ড তারা করেছে। এখানে ব্যারিকেড ভাঙার ইতিহাস ছাত্রদের নতুন নয়। পরে বিক্ষোভকারীরা দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে সরে যায়। রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। সংক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থানে সংহতি জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। দ্রুত এর ক্ষতিপূরণ দিতে হবে, গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিব।
পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ লেখা, গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। মানুষের অধিকার নিয়ে কথা বলতে চাই। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। নরসিংদীর শেখের চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শেখের চর এলাকায় আধিপত্য বিস্তার ও জুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মেহেরপাড়া ইউনিয়ন যুবদল সভাপতি মনির হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির মধ্যে মনোমালিন্য চলছিল। এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনায় বসার কথা ছিল। এর মধ্যে দুপক্ষের উত্তেজনায় গোলাগুলি ঘটনা ঘটে। এতে মঞ্জুর ও বখতিয়ার গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে ঘটনাস্থলেই মারা যায় মঞ্জুর। গুলিবিদ্ধ বখতিয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এবার আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট শুল্ক এবং গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। সংবাদ সম্মেলনে জানানো হয়, মূল্যস্ফীতি, উচ্চ সুদের হার, ডলার বাজারের অস্থিরতায় যখন ব্যবসায়ীরা দিশেহারা, তখন ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে নতুন করে বেড়েছে উদ্বেগ। ব্যবসায়ীরা বলছেন, এই সিদ্ধান্তের কারণে প্রক্রিয়াজাত শিল্পে শুধু দেশ নয়, বহির্বিশ্বেও বাজার হারাবে বাংলাদেশ। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকতাদুল ইসলাম, এসিআই অ্যাগ্রো বিজনেস প্রেসিডেন্ট FH আনসারি, SMC এন্টারপ্রাইজের MD সাইফ নাসির, বাংলাদেশ বিস্কুট অ্যান্ড ব্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া, আকিস ফুড অ্যান্ড বেভারেজের পরিচালক সৈয়দ জহুরুল আলম, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল আলম, কিশোয়ান ও বনফুলির MD শহীদুল ইসলাম ও প্রাণ RFL গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্রুত বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ওয়াশিংটন ও দিল্লি, বললেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। ক্ষমতা প্রভাব খাটিয়ে হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট ক্ষতিপূরণের দাবি ভুক্তভোগীদের। ঘোষণাপত্র নিয়ে কোনো ফাটল চায় না বিএনপি, ঐক্যমত্যের ভিত্তিতে কর্মকৌশল দিতে চায় সরকার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।